সৌরনীল, আমার খুব ভালো লাগছে যে তোমার সঙ্গে আমার দেখা হলো জীবনের কি বলবো প্রান্তিক পর্বে এসে বা অন্তিম পর্বে এসেও কখনো কখনো বিস্ময় জেগে থাকে। সুতরাং 85 বছর বয়সে এসে 25 উত্তীর্ণ একজন তরুণের সঙ্গে এভাবে দেখা হওয়া, যে রবীন্দ্রনাথকে জানতে চাইছে, সেটা আমার পক্ষে বিস্ময়কর। আমি বলি যে আমার জ্ঞানান্বেষণের স্পৃহাই আমাকে নিয়ে এসছে আপনার দোরগোড়ায়। আমি খুবই সাধারণ, আমি জানি না, জানতে চাই, এবং সেই কৌতূহল নিয়ে আপনার দরজায় এসছি। আমিও খুব সাধারণ, তুমি আমাকে কিভাবে অসাধারণত্ব খুঁজে পেয়েছো আমি জানি না। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথকে নিয়ে ভাবি, চিন্তা করি। আমার মনে হয় এবং রবীন্দ্রনাথের গানের মধ্যেই সবচেয়ে বেশি বোধহয়, কারণ তার কথাতেই বলতে হয়, মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে তার চরণ ছুঁয়ে যাই। এবং তখনই বলতে পারি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সেই অন্বেষণ আমারও, আমরা তাকে খুঁজতে চাই, তার স্বরূপ জানতে পারিনি তাই আমার বেদনা, তার চরণ ছুঁতে পারছি তাই আমার আনন্দ। আর রবীন্দ্রনাথের ওই একটা কথা আছে না, যে কবিকে পাবে না তার জীবন চরিত। আমার মনে হয় যে ওনার সৃষ্টির মধ্যেই উনি সব থেকে বেশি ধরা দিয়েছেন, বিশেষ করে গান এবং কবিতার মধ্যে। এবং আমাকে একদিন শঙ্করলাল ভট্টাচার্য আনন্দবাজারের উনি বলছিলেন যে রবীন্দ্রনাথের গানগুলোই হচ্ছে ওর শ্রেষ্ঠ কবিতা। হ্যাঁ, নিশ্চয়ই। আমি আজকে যার বাড়িতে এসেছি তার অগাধ পাণ্ডিত্য এবং রবীন্দ্র এসোনা সম্পর্কে বলার মতো দৃষ্টতা বা জ্ঞান কোনোটাই আমার নেই। আমি শুধু বলতে পারি যে তিনি একজন প্রবীণ মানুষ আমাদের এই কলকাতা শহরের, এবং দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেছেন এবং রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছেন। তার একাধিক বই আছে রবীন্দ্রনাথকে নিয়ে। আমার তার সাথে পরিচয় হয় ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে, এবং টেলিভিশনে একটি রিয়েলিটি শোয়ে আমি তাকে দেখেছিলাম। আমি কতটা প্রবীণ আপনারা বুঝতে পারবেন, উনি 1956 সালে পড়তে এসেছিলেন বেথুন কলেজে। ম্যাট্রিক পাস করে স্কুল থেকে 1956 সালে পড়তে এসেছিলেন, এবং 1956 থেকে 60 বেথুন কলেজ, তারপরে 60 থেকে 62 ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং একাধিক যাকে আমরা বলি স্টার প্রফেসর, তাদের কাছে উনি ডাইরেক্ট ছাত্রী ছিলেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রমথনাথ ঋষি, তাদের কথাও শুনবো। সুচিত্রা মিত্রর কাছে গান শিখেছেন দীর্ঘদিন, সেই সব কথাও হবে। আমি শুরু করব রবীন্দ্রনাথের গান নিয়ে। আপনি যেহেতু একটা গান শোনালেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তা রবীন্দ্রনাথের আমি গান নিয়ে কয়েকটা গান ভাবছিলাম। ধরুন ওই গানটা, শুধু তোমার বাণী নয় গো বন্ধু, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশকানি দিও, বা ধরুন আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, বা ধরুন এই গানটার কথাই ধরুন, আজি বিজন ঘরে নিশিত রাতে আসবে যদি শূন্য হাতে, পাইতে কি ভয় মানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। বা ওনার বাবার মৃত্যুর পরে, দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে উনি একটা গান লিখেছে, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল। এবার এই 4-5টা গান যদি আপনি নোটিশ করেন, রবীন্দ্রনাথ কিন্তু ওর ঈশ্বর বলুন বা জীবন দেবতা বলুন, তাকে উনি অভিহিত করছেন বন্ধু বলে। এখন এই জিনিসটা আমার কাছে ভীষণ ইউনিক মনে হয়েছে, কারণ আমরা ঈশ্বরকে সবসময় একটা বেদিতে বসাই, তার সাথে আমাদের একটা দূরত্ব থাকে। রামকৃষ্ণ বিবেকানন্দ যে পরম্পরা, আমাদের হিন্দু ধর্মের যে পরম্পরা, সেটাও কিন্তু তাই। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঈশ্বরকে এতটা কাছে টেনে নিচ্ছেন, বন্ধু বলছেন, পরাণ সখা বন্ধু, প্রেমিক ও গো পাগল ও, এই জায়গাতে ঈশ্বরকে এইভাবে উনি দেখতে পাচ্ছেন কিভাবে? পাচ্ছেন উনি তো বলতে পারলেন প্রথম, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা,
কেউ একথা বলতে, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। এবং আমি এইটা যে বললে তুমি চমৎকার, আমার একটা লেখা আছে, এটা নিয়ে লিখেছিলাম যে তোমারই নাম বলবো নানা ছলে। রবীন্দ্রনাথ ঈশ্বর কথাটা ওভাবে বলেনি তো, যাকে প্রভু, নাথ, প্রিয়, সখা একই সঙ্গে বলছেন, পরাণ সখা। এই যে যেটা, যে গানটার কথা বললেন, আজি ঝড়ে রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আবার হে সখা মম হৃদয়ে রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। আবার প্রতিদিন আমি হে জীবন স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি, কিংবা আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ও গো প্রিয়, বড় তলায় আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি। আবার বন্ধু রহ রহ সাথে, এ কথাও তো বলছেন, যিনি বন্ধু, যিনি সখা, যিনি পরাণ প্রিয়, যিনি রাজা, যিনি রাজাধিরাজ, নাথ, সব তিনি। তাই রবীন্দ্রনাথ, যখন আমরা জীবন দেবতা বললে আমরা কোনো দেবতার মূর্তি টুর্তি ভাবি না। রবীন্দ্রনাথ বলছেন, যিনি আমার অন্তরের মধ্যে থেকে আমাকে অহরহ পরিচালনা করছেন, আমার অনুকূল প্রতিকূল প্রতি ক্ষেত্রে আমাকে নিয়ে যাচ্ছেন, আমি তাকেই জীবন দেবতা নাম দিয়েছি। এবং জীবন দেবতা মানে আমাদের কোনো সাকার দেবতা, কোনো বংশীধারী কৃষ্ণ কিংবা অসীধারী কালী বা দশপ্রহরিণী দুর্গা এমন কিন্তু নন। তিনি আছেন আমাদের অন্তরের মধ্যে, তিনি অন্তরতম। তাই রবীন্দ্রনাথ বলেন, ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াসা, আর সে অন্তরে মম। এইখানে এই যে পূজা, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। আমরা আমাদের প্রেমিককে যদি রাজা বলি, রবীন্দ্রনাথকেও রাজা, রবীন্দ্রনাথ ঈশ্বরকেও রাজা বলছেন। তিনি আমার প্রভু, তিনি প্রিয়, তিনি রাজা সব। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু, প্রিয়, পরম ধন, চিরপথের সঙ্গী, চিরজীবন, সমস্ত বিশেষণ একজনকেই। তাই তিনি বলতে পারেন, বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছলে। এইভাবেই তিনি পরাণ সখা বন্ধুকে ডেকেছেন। যিনি প্রিয়, তিনি প্রিয়তম, তিনি রাজা, তিনি রাজাধিরাজ, তিনি জগদীশ্বর, তিনি সব কিছু। সুতরাং রবীন্দ্রনাথও আমাদের কাছে ঠিক এমনভাবে সব কিছুর মধ্যে তিনি আমাদের অনুভবের মধ্যে আছেন। আচ্ছা, একটা প্রশ্ন এই কনটেক্সটে করছি, যে রবীন্দ্রনাথ পরাণ সখা বন্ধু বলছেন ঈশ্বরকে, প্রভুকে, এইটার অনুপ্রেরণা উনি পাচ্ছেন কিভাবে? এটা কি উপনিষদ থেকেই পাচ্ছেন, নাকি ওটাও নিজের আবিষ্কার বা নিজের একটা উত্তর? উপনিষদ খানিকটা, কারণ আমরা তো জানি যে রবীন্দ্রনাথ উপনয়নের ঠিক পরেই খুবই অল্প বয়স মহর্ষির সঙ্গে গিয়েছিলেন হিমালয়, এবং সেখানে উনি সেই গ্রহ নক্ষত্রের সঙ্গে পরিচয় করাচ্ছেন। বলছেন, ভোরবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, বাবা মশাই তুলে দিচ্ছেন, পরিচয় করাচ্ছেন সমস্ত তারা নক্ষত্র মণ্ডলীর সঙ্গে। এবং উপনিষদের সেই যে অর্থাৎ পিতা নৌহসি পিতা নৌ বোধি, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন মানি,
যেন নত হয়ে যেন মানি তুমি করোনা রোষ মা মা হিংসি। এবং এটা তো জানি তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তার মেজ মেয়ে রেণুকা যখন মৃত্যুর পথে যাচ্ছে, এটি 13 বছরের মেয়ে, ভাবতেও অবাক লাগে যে বাবাকে বলছে বাবা তুমি পিতা নৌহসি বলো। এই উপনিষদ ভাবনা, যেটা রবীন্দ্রনাথের নিজস্ব উপনিষদ ভাবনা বলা যেতে পারে, উপনিষদকে তিনি যতটা জেনেছেন নিজের মতো করে দেখতেন। এবং সেটা সবচেয়ে বেশি আমরা পাবো শান্তিনিকেতন উপদেশমালা বইতে। যখন পৌষ 7ই পৌষের যখন মেলা, মানে মহর্ষির দীক্ষা নেবার দিনই তো 7ই পৌষ, সেদিন শান্তিনিকেতনে যেটা করতেন এবং ছাতিমতলায় বসে উনি উপদেশ দিতেন, সেইগুলো শান্তিনিকেতন প্রবন্ধ বলা হয় না, উপদেশমালা বলা হয়। রবীন্দ্রনাথ থাকতেই 2 খণ্ডে বেরিয়েছিল। তাকে এখন আমরা বলি রাবীন্দ্রিক উপনিষদ। মানে উপনিষদ রবীন্দ্রনাথ নিজের মতো করে ব্যাখ্যা করছে, অপূর্ব। শান্তিনিকেতন আমি বলবো যে রবীন্দ্রনাথকে জানতে গেলে 2টো এই ধরনের বই পড়লেই সবটা জানা হয়। একটা শান্তিনিকেতন উপদেশমালা, একটা ছিন্নপত্রাবলী। ছিন্নপত্রাবলীতে রবীন্দ্রনাথ যেভাবে ধরা দিয়েছেন না, কবি রবীন্দ্রনাথ, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, অধ্যাত্মবাদী রবীন্দ্রনাথ, দার্শনিক রবীন্দ্রনাথ, প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, পাঠক রবীন্দ্রনাথ এবং ঘরোয়া মানুষ রবীন্দ্রনাথ। ছিন্নপত্রাবলীর মধ্যে পরিপূর্ণভাবে রবীন্দ্রনাথকে পাচ্ছি। সেখানে উপনিষদের কথাও আসছে, সেখানে কি যে ইংলিশ বই পড়ছেন সে কথাও আসছে, সমগ্র জীবন বাসনা প্রায় তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কাজে রবীন্দ্রনাথকে জানতে গেলে উপনিষদ ব্যাপারটা খুব আছে। এবং এই প্রসঙ্গে আমি তোমাকেও হয়তো বলেছি, এরা জানে সবাই, রবীন্দ্রভারতীতে পড়াতে গিয়ে অনেক ভালো কাজ তো করতে হয়েছে। তার মধ্যে ওখানে একটা বিষয় ছিল রবীন্দ্র ডিপ্লোমা ইন টেগোর লিটারেচার, যা এরা সবাই করেছে সেটা। এবং সেইখানে তোমায় বলেছি কি, আমি জানি এটা পোল্যান্ডের এক ছাত্রী ইয়ানা টুকজিনস্কা, সে এখানে এসে ফার্স্ট হয়েছিল। এবং তাতে এখানকার সবাইকার খুব দুঃখ। ও একজন বিদেশি ওয়ারশা থেকে এসেছে, ইংলিশে লিখছে আমাদের অনুমতি নিয়ে, অসাধারণ লিখেছিল। এখানে বাঙালি যারা অধ্যাপক যারা তারাও পায়নি, ও করেছিল। আশ্চর্য, সে চলে গেছে 2015-তে। গত বছর আমার কাছে এসেছিল। সে পোল্যান্ডের ওয়ারশা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। এর বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে উপনিষদের প্রভাব। অসামান্য, অসাধারণ। আমাকে পাঠায়, আমি তার আমি ধন্য, আমি তার গাইড ওখানে ওয়ারশা ইউনিভার্সিটি, যে ভদ্রমহিলা তিনি গাইড। আমি ট্রান্সলেশন, যে ট্রান্সক্রিয়েশন এবং কতটা উপনিষদ, একটি পোল্যান্ডের মেয়ে, ভাবা যায় সে এখনও পর্যন্ত রবীন্দ্রনাথের এই ঔপনিষদিক চেতনা নিয়ে কাজ করছে। কারণ রবীন্দ্রনাথ এখনও আছেন। রবীন্দ্রোত্তর কথাটাতে আমার আপত্তি, রবীন্দ্রনাথ এখনও উত্তর হননি। আমি মনে করি এটা আমাদের খুব ভালোভাবে বলেছিলেন আরেকজন অসামান্য অধ্যাপক, ডক্টর রথীন্দ্রনাথ রায়। বলেছেন, কে বলেছে রবীন্দ্রনাথ উত্তর হননি, রবীন্দ্রনাথ এখনও আছেন। এখনও আজও আমরা খবর রাখি না হয়তো, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাঝে মাঝেই ডাকঘর অভিনয় হচ্ছে। এখন হিটলারের আমলে হয়েছে, ইনফ্যাক্ট প্রথম অভিনয় বোধহয় পোল্যান্ডেই হয়েছিল। ওখানে পোল্যান্ডেই হয়েছিল। ওখানে যেসব শিশুরা যারা ছিল, অসাধারণ কাজ হয়েছিল। এবং সেই আমি তো বলছি যে এইটা পাওয়া না একটা বিরাট পাওয়া, ভাবতে পারবেন। আমি রবীন্দ্রভারতীতে ইয়ানাকে পাওয়া, ওদের সবাই দেখেছি, আমি আমার কলেজে নিয়ে গেছি, বেতন কলেজে নিয়ে গেছি। এবং কীভাবে রবীন্দ্রনাথকে দেখছে এখন আমাদের এখানে, তো অনেকভাবে অন্যভাবে নানাভাবে দেখার চেষ্টা করছি। কিন্তু রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন। আমার পাশ্চাত্যে রবীন্দ্রনাথ বলে একটা ছোট বই আছে, তাতে আমি দেখিয়েছি কীভাবে বাংলাদেশে গেছি, সেখানে কতজন বিদেশি তারা বাংলাদেশে আছেন, তারা শুধু রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করছেন। আমার কাছে তাদের বইও রয়েছে, অসাধারণ একেবারে। আর রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক তো বটেই, কেন প্রাসঙ্গিক বটেই, হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু আপনি একটা জিনিস, আমি ব্যক্তি রবীন্দ্রনাথের প্রসঙ্গে যদি আসি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তো একটা সিরিজ অফ দুঃখ পেতে গেছেন প্রচুর। একদম কম বয়সে মায়ের মৃত্যু, তারপরে বৌঠানের মৃত্যু, তারপরে স্ত্রীর মৃত্যু, এবং সমীন্দ্রনাথ থেকে শুরু করে একে একে তার যে সন্তানের মৃত্যু, একটা বাবার পক্ষে তার সন্তানের মৃত্যু দেখার চাইতে আর কিছু নেই, হতে পারে না। তো এইখানে আমার মনে হয় এই যে জায়গাটা, যেখান থেকে রবীন্দ্রনাথ, আপনি ধরুন লিখছেন গানটা, এই করেছো ভালো, নিঠুর এই করেছো ভালো, এমন করে হৃদয় মোর তীব্র দহন জালো, আমার দুঃখ না পোড়ালে। ওই গানটার কথা আমার মনে পড়ে, নাই রস নাই, তাতে যে শেষ স্তবকটা, প্রাণ যদি করো মরুসম, তবে তাই হোক হে নির্মম, তুমি একা আমি একা, কঠোর মিলন মেলা। এই এখানে কোথাও একটা উনি ঈশ্বরকে কিন্তু কোথাও অভিযোগ করছেন না, একেবারেই নিচ্ছেন সমস্তটা। হি হ্যাজ রিজাইন্ড
টু হিজ ফেট অ্যাবসলিউটলি অ্যান্ড কমপ্লিটলি। এবং এখানে অনেকে বলে যে রবীন্দ্রনাথের মধ্যে একজন মেসোকিস্ট রয়েছে আর কি, শিবাজীবাবু আমাকে বলেছিলেন। এইটা আপনার কি কি মনে হয়, এই যে জায়গাটা রবীন্দ্রনাথের, এখানেও কি উনি উপনিষদ থেকে একটা শান্তি তো পাচ্ছেনই, যখন সেখান থেকেও বোধহয় উনি আরো বেশি করে ঝুঁকছেন উপনিষদের দিকে, কি আপনার মনে হয়? মানে রবীন্দ্রনাথ হয়তো ওর যে তীব্র মানসিক যন্ত্রণা সেটা নিতেই পারতেন না যদি না উপনিষদ। হ্যাঁ, ঠিক তাই। এবং বললাম তো, যা ছিল শোক তাই আজ হয়েছে শান্তি, একথা তো লিপিকাতে বলছেন। এবং কিভাবে রবীন্দ্রনাথ সমস্ত মৃত্যু শোককে কীভাবে গ্রহণ করেছেন সেটা তার গানে আমরা বুঝবো। দেখ, দুটো তুলনা, ছোটো বড়োর ব্যাপার নয়। নজরুলের কথা বলছি, অসম্ভব রবীন্দ্র ভক্ত ছিলেন তো ভীষণ। নজরুলের ছেলে বুলবুল যখন চলে যায়, নজরুলের বিখ্যাত গান শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়, তুই না হেরিলে ওরে চঞ্চল পাণ্ডুর হতো বনে ফুল, অসাধারণ গান। আমরা সেটা গানটা শুনলে বুঝতে পারবো শোকার্ত পিতৃহৃদয়ের গান, আমাদের চোখে জল আসবে। নজরুল যখন এই গানটা লেখেন তখন বলেছিলেন এই গানটার সুর আরে আমি কবির কাছ থেকে পেয়েছি। কীরকম? রবীন্দ্রনাথের শ্রী সোমেন্দ্রনাথ মারা যাবার পরে 2 বছর, 1902 থেকে 1907 মধ্যে, তো 1902-এ মৃণালিনী দেবী মারা গেছেন, 1903-এ রেণুকা মেজো মেয়ে মারা গেছে, 1904-এ প্রিয় ছাত্র সতীশ রায় মারা গেছেন, 1905-এ বাবা মারা গেছেন, 1907-এ স্ত্রী মারা যাবার ঠিক 5 বছর বাদে সেই দিন সোমেন্দ্রনাথ মারা গেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ লিখছেন অল্প লইয়া থাকি তাই না, গানটা শুনতে হবে। নজরুল বলেছিলেন, বলছি নজরুলের গান, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তাহলে প্রাণ করে হায় হায়, অল্প লইয়া থাকি তাই। আমি ছোট বড় প্রশ্ন নয়, দুজনের ধরার সংযমে। নজরুলের গানটা শুনলে আমরা প্রত্যেকে কেঁদে ফেলবো, এত কষ্ট হবে, চোখে জল আসবে। রবীন্দ্রনাথ কি বলছেন? সংযম। তারও তো গেছে সন্তান যাওয়ার পর, অল্প বলছেন আমরা অল্প লইয়া থাকি তাই যাহা যায়, কণাটুকু হারালে তারপরে যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দে সপিয়া তোমাকে, তবে নাহি ক্ষয় সবই জেগে রয় তবু মহামহিমায়। এই যে এটা আমি আজকে সকালেই শুনছিলাম, দেবব্রত বিশ্বাসের আছে রেকর্ডিং। এইটা রবীন্দ্রনাথ বলতে পারেন, যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই। আমরা পারি না বলতে। আমার মেয়ে যখন মারা গেল আমি তো বলতে পারিনি। মানে আপনি বলছেন যে এই ঈশ্বরের কাছে অ্যাবসলিউট সারেন্ডারিং, সেটা নজরুলের মধ্যে নেই। এবং সেটা বলছেন কি, তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভুনো পরমাণু, আমারই ক্ষুদ্র হারা ধনগুলি রবে নাকি তব পায়, অল্প লইয়া থাকি তাই। তোমার কাছে শশী ভানু কিছু হারায় না, আমার এই ক্ষুদ্র হারাধন তোমার কাছে থাকবে, তারা আমার কাছে গেছে কি তোমার কাছে আছে। এই বিশ্বাস আমরা কজন করতে পারি? রবীন্দ্রনাথ পেরেছেন। আমি রবীন্দ্রনাথকে অনুসরণ করতে চাই কিন্তু পারিনি তো। আমার মেয়ে যখন চলে গেল আমি রবীন্দ্রনাথকে নিয়েই বেঁচেছিলাম। আমার একটা খুব ব্যক্তিগত কথা বলছি, আমার মেয়ে চলে যাবার পর, মেয়ে 40 বছর বয়সে, তারপর আরও আমি 44 বছর বেঁচে আছি। চলে যখন গেল ক্যান্সারে, কিছু করারও ছিল না হয়তো, তার মাসখানেক বাদে আমাদের রবিবাসর বলে একটা অনুষ্ঠান হয়, রবীন্দ্রনাথ জলধর সেন শরৎচন্দ্রের প্রতিষ্ঠিত সংস্থা, 97 বছর হচ্ছে, প্রত্যেক মাসের একটা রবিবার হয়। রবীন্দ্রনাথ সর্বাধ্যক্ষ ছিলেন। সেইখানে আমি গেছি 1.5 মাস বাদে, আমার মেয়ে মারা যাওয়ার 1.5 মাস বাদে। আমাকে বলতে বলা হয়েছিল কিছু, সেখানে রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ পর্যন্ত ছিলেন। আমি সেখানে দাঁড়িয়ে বললাম যে আজকে আমি এসেছি এখানে বলতে, আমার তো আসবার কথা নয়, 2 মাসও হয়নি আমার মেয়ে চলে গেছে। এই সময়ে আমাকে সান্ত্বনা দেবার জন্যে কোনো মঠ, কোনো মিশন, কোনো মন্দির, কোনো দেবতা নয়, যিনি আমার হাত ধরেছিলেন তার নাম রবীন্দ্রনাথ। কিন্তু আমি তার মতো হতে পারছি না।
একটা জিনিস আমি প্রায় সেদিন আমি ভেবেছি, ধরো আমার বাড়িতে তুমি দেখছো আমার মেয়ের ছবি চারিধারে সাজানো রয়েছে, রবীন্দ্রনাথের কোনো ঘরে রবীন্দ্রনাথের কোনো প্রিয়জনের ছবি কিন্তু কখনো রাখেননি, কোনো দিন তোর বাড়িতে কখনো। সেটা কেন? কি আশ্চর্য! তুমি তাদের মনের মামিটা, এটা হঠাৎ আমার গত সপ্তাহে মনে হলো, রবীন্দ্রনাথের বাড়িতে বেরোনিকে থাকতেন কারুর, বাবার নয়, মার নয়, বৌঠানের নয়, স্ত্রীর নয়, ছেলে মেয়ে কারুর, রবীন্দ্রনাথেরও নয়। তাদের কথা বারবার বলছেন, চোখ জলে ভরে আসছে, কিন্তু কখনো কোনো ছবি রাখেননি। তবে তার অন্তরের মধ্যে ছিল এই সংযম। কি আমরা পারি করতে? তিনি সত্যিই ভেবেছিলেন যে যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সপিয়া তোমাকে, তবে নাহি ক্ষয় সবই জেগে রয় তব মহামহিমায়। এটা আমরা এটা পাচ্ছি না বলতে। রবীন্দ্রনাথ সেই জায়গায় পৌঁছতে পেরেছিলেন, তার এই বিশ্বাস সেখানে ছিল যে তোমার কাছে তারা ঠিকই আছে, আমার কাছে নেই, তারা আছে, তারা কোথাও যায়নি। কিন্তু তিনিই যখন বলছেন আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, তার ছেড়ে গেছে কবে একদিন কোন হাহার হবে, আমার যেদিন ভেসে গেছে চোখের জলে তারই ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে। সেই কবে থেকে 14 বছর, 14 বছর খুব কম সময় না। আমি আমার মাকে হারিয়েছি আমার 3 বছর বয়সে, আমার বাবা মারা গেছেন আমার 7 বছর বয়সে। কাজেই আমার ছোটোবেলার সব খুব মনেই, কারণ প্রথমত একটা কারণে খুব বাবা মা মারা গেলে ধাক্কা খেতে হয়, কোনো অর্থভাব থাকে, সেটা ছিল না আমাদের সৌভাগ্যক্রমে। আর আমার ঠাকুমা, তার কথা কোনো দিনও যদি বলি, আমি যা কিছু হয়েছি সমস্ত আমার ঠাকুমার জন্য, সব। আমার বাবা তার একমাত্র ছেলে ছিলেন। আমার ঠাকুমার কাছে আমি শিখেছি রবীন্দ্রনাথকে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, সেই সময় আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় ঠিক নন, একজনের কেউ প্রিয়জন মারা গেছেন। আমার ঠাকুমা আমাকে ডেকে বললেন, শোন আমি একটা চিঠি লিখেছি ওকে, তোকে একটু পড়ে শোনাই। আমি তখন ক্লাস 7-8-এ পড়ি। তাকে রবীন্দ্রনাথ, তোমার ঠাকুমা লিখছেন তাকে চিঠিতে যে তোমার যে প্রিয়জন চলে গেছে। রবীন্দ্রনাথ এটা আপনার ঠাকুমাকে লিখছেন? না, রবীন্দ্রনাথ না, আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয়র কেউ প্রিয়জন মারা গেছে, তিনি দুঃখ করছেন, আমার ঠাকুমা তাকে চিঠি লিখছেন। সেই চিঠিটা আমাকে পড়ে শোনালেন। চিঠিটাতে আমার জীবনের শোনা প্রথম যে রবীন্দ্রনাথের কোটেশন দিয়ে যে চিঠি লেখা যায়, আমার ঠাকুমা, যিনি কখনো স্কুলে যাননি, যার 7 বছর বয়সে বিয়ে হয়েছিল, তিনি এই চিঠিটা লিখেছেন। চিঠিটা লিখেছিলেন এই কথা, তাকে সান্ত্বনা দিয়ে, রবীন্দ্রনাথের কথা মনে করো, এটা মনে রেখো, যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সপিয়া তোমাকে, তবে নাহি ভয় সবই জেগে রয় তব মহামহিমায়। তোমাকে রয়েছে, এইটার চিঠিটা ঠাকুমা তাকে লিখে পাঠালেন তাকে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমাকে বললেন, শোন এটা আমি লিখেছি, রবীন্দ্রনাথের এই কবিতাটা, এটাই জীবনের দর্শন। আমার বাবা মারা গেছেন, বাবা 34 বছর বয়সে, ঠাকুমা একমাত্র পুত্র শোকে তিনি এই কথা লিখছেন। কারণ রবীন্দ্রনাথে আমরা এখন কোটেশন ব্যবহার করি, প্রথম আমার ঠাকুমা যার 7 বছর বয়সে বিয়ে হয়েছিল, তিনি এটা পড়ছেন। তিনি আমাদের রবীন্দ্রনাথ পড়িয়েছেন, শেষের কবিতা পড়িয়েছেন, শেক্সপিয়ার পড়িয়েছেন বাংলা অনুবাদে। যেমন রবীন্দ্রনাথকে আমি ওইভাবেই পেয়েছি। আমার মা চলে গেছেন, আমার বাবা চলে গেছেন, আমার ঠাকুমা মানুষ করেছেন এই যে রবীন্দ্রিক পরিমণ্ডলের মধ্যে। হ্যাঁ, বাড়িতে বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, আমার পিসিমা আমার অসাধারণ, তিনিও ছিলেন। পিসিমা তখন আমাদের পিয়ানো বাজিয়ে গান গাইছেন, মেঘের পরে মেঘ জমেছে। সেই পরিবেশে আমি খুব জোড়াসাঁকোর কাছে, কিন্তু আমি জোড়াসাঁকো তখনও যাইনি, কিন্তু আমার বাড়ির মধ্যে এটা, বা বাবার যেটুকুনি স্মৃতি আমার মধ্যে এখন আছে, বাবা অসাধারণ গান গাইতেন, জয় করে তবু ভয় কেন তোর যায় না, এইগুলো না আমার মনের মধ্যে হয়তো ভেতরে ভেতরে ছিল। আমি ছোটোবেলায় খুব যে ভীষণ রবীন্দ্রনাথকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তা কিন্তু নয়। যত দিন গেছে, যখন বিশেষ করে বাংলা অনার্স পড়তে শুরু করলাম, তারপর বাংলা MA ক্লাসে গেলাম, প্রমথ ঋষির কাছে গল্প শুনছি রবীন্দ্রনাথের, নারায়ণবাবু অনবরত রবীন্দ্রনাথ বলে যাচ্ছেন, সেইগুলো মনের মধ্যে, এবং তার সম্পূর্ণতা অবশ্যই সুচিত্রা মিত্র। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা গান গাইতো, সেটা তো মানে রবীন্দ্র জন্ম শতবর্ষের আগে, অনেক আগে। তা এই যে একটা কথা বলা, 48-এ মারা গেছেন। 48-এ মারা গেছেন। আচ্ছা, রবীন্দ্রনাথ সম্পর্কে যে জিনিসটা বলা হয়, এটা বোধহয় খানিকটা সত্যিও, যে 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষ হলো, এবং সেটা একটা রবীন্দ্র রাজস্বীয় যজ্ঞ তারপর থেকে শুরু হলো, এবং রবীন্দ্রনাথের ব্যাপকভাবে প্রচার এবং প্রসার শুরু হলো, এবং পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারেরও তাতে একটা বিরাট ভূমিকা ছিল। কিন্তু অনেকেই বলেন যে তার আগে রবীন্দ্রনাথ সেইভাবে বাঙালি মধ্যবিত্ত বাড়িতে প্রবেশ করেনি।
এটা আপনি কতটা দেখেছেন? আপনি যেহেতু ওই ফেজটা দিয়ে গেছেন 61-র আগে এবং 61-র পরে। হয়তো আমি তোমায় বলছি যে আমি প্রথমত তো আমাকে আমাদের রবীন্দ্রভারতীর অধ্যাপক দেবনাথ বন্দ্যোপাধ্যায়, খুবই রবীন্দ্র চর্চা কেন্দ্রের হেড ছিল, আমার চেয়ে 2 বছরের জুনিয়র, ভীষণ ভালো। ও আমাকে জিজ্ঞেস করেছিল আমার বইটা পড়ে যে আপনার বইটাতে এত কথা আছে, আপনাদের বাড়ি জোড়াসাঁকোর এত কাছে ছিল না। আমি সত্যিই বলছি, রবীন্দ্রনাথের কথা আমি জেনেছি, আমার ঠাকুমা তো পড়ে শুনেছেন, আমার পিসিমা অনাদি দস্তিদারের ছাত্রী ছিলেন, অসাধারণ গান গাইতেন, অসামান্য গান গাইতেন। হ্যাঁ, আমার বাবা ভীষণ ভালো গান গাইতেন, ভীষণ ভালো সরোদ বাজাতেন। কিন্তু খুব রবীন্দ্রনাথকে নিয়ে যে ভয়ঙ্কর আলোচনা আমাদের বাড়িতে হয়েছে, এটা কিন্তু আমি তখন তেমন মনে করতে পারছি না, যতদিন আমার ঠাকুমা আমাদের শেষের কবিতা পড়িয়েছেন। হ্যাঁ, আমি ক্লাস 7-এ পড়ি, ঠাকুমা শেষের কবিতা শোনাচ্ছেন পড়িয়ে। তার কিছু পরে তখন আমি কলেজে বোধহয় ঢুকিনি, শেষের কবিতা সিনেমা হলো মধু বসু, ঠাকুমা দেখাতে নিয়ে গেলেন। তাই মধু বসু করেছিল। রিসেন্টলি আর একটা সুমন মুখোপাধ্যায় করেছে, আপনি দেখেছেন? না, দেখিনি, সেটা দেখিনি। আরেকটা হচ্ছে এখন ইংলিশে, সুজয় করছে, জানো বোধহয়? না, সুজয় প্রসাদ চ্যাটার্জি। হ্যাঁ, সে এখন তো খুব বিখ্যাত, সে এখন ইংলিশে করছে, সোহাগ সেনের পরিচালনায়। সিনেমা করছে না মনোলগ? না, এটা বোধহয় মনোলগই করছে, এবং যাতে যে নায়ক হচ্ছে আমার তাকে একটু পছন্দ হলো না। আর সোলাঙ্কি ও নাকি লাবণ্য হয়েছে, যাই হোক, সেটা কোনো কথা না। আমাদের বাড়িতে কিন্তু সেই অর্থে আমি সত্যিই খুব ভয়ঙ্কর যে রবীন্দ্রনাথের আলোচনা হয়েছে। গান হতো, বাবা ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, পিয়ানো বাজিয়ে গাইতেন খুব ভালো। আমার পিসিমা অনাদি দস্তিদারের ছাত্রী ছিলেন, অসম্ভব ভালো গান গাইতেন, সেইটা আমরা শুনেছি, বা কবিতা শেখানো হতো, স্কুলে আমাদের পড়ানো হতো। কিন্তু খুব রবীন্দ্রনাথ সম্পর্কে যে ভয়ঙ্কর আলোচনা হতো এমন নয়। 61 সালে তো নিশ্চয়ই একটা, তখন একটা পঙ্কজ মল্লিকেরও একটা সঙ্গীত শিক্ষার আসর শুনতাম, আমরা তখন খুব শুনতাম সেটা। এবং পঙ্কজ মল্লিক আমাদের বাড়িতেও এসেছেন, আমার পিসেমশাই। হ্যাঁ, আমাদের বাড়ি পিসেমশাই খুব এসব ব্যাপারে এনেছে। হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন আমাদের বাড়িতে, গান করছে, সেসব খুব আলোচনা হতো। বা স্বাধীনতার এতে খুব শরৎ বোস এসেছেন, সভা করতে এসেছেন ইত্যাদি সমস্ত। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে ভয়ঙ্কর আলোচনা, কবিতার গান ইত্যাদি খুব হয়েছে। আর আমার মন তখন দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে। স্বরলিপির একদম অসাধারণ ছিলেন শৈলজানন্দের পরেই। অনাদিবাবু এসে আমাদের প্রফুল্ল কুমার দাস, তিনি বেঁচে থাকলে অসামান্য একজন হতেন, গান শেখাতে এলেন আমাদের। খুব সুন্দর করে গান প্রথম শিখিয়েছেন রিমঝিম ঘন ঘন রে, তারপর মনে আছে তোমার বাস কোথা যে পথিক। এরপরে কিন্তু আমাদের হঠাৎ আমার পিসিমার উৎসাহে পিয়ানো, আমি গোয়ানিজ ভদ্রলোকের কাছে, গোয়ান ভদ্রলোকের কাছে পিয়ানো শিখতাম। ট্রিনিটি কলেজ অফ মিউজিক থেকে সার্টিফিকেটও আছে, পিয়ানো আছে, এখন কিছু বাজাতে পারবো না, যাই হোক। কিন্তু আমার নিজের ইচ্ছে 1960 সালে জুন মাসে সুচিত্রা মিত্রর কাছে গেলাম, সেটা তো স্মরণীয়। সেটা আমি আসবো সুচিত্রা মিত্রর প্রসঙ্গে। গান, রবীন্দ্রনাথের গান প্রসঙ্গে আর একটা দুটো জিনিস, সেটা হচ্ছে যে সেটা বোধহয় আগে, মানে রবীন্দ্রনাথের জীবদ্দশায় তো একেবারেই জনপ্রিয় হয়নি, এবং সেগুলো গাওয়া হতো মূলত ব্রাহ্মদের গাওয়া হতো, ব্রাহ্ম সমাজের বিভিন্ন অনুষ্ঠানে যারা ব্রাহ্ম ছিলেন তারাই মূলত গাইতেন। খুব একটা যে সাধারণ শিক্ষিত যুবকরাও খুব একটা ছিল না, কিন্তু ছিল না, ইন্টারেস্টেড ছিল না। আচ্ছা, রবীন্দ্রনাথের গান প্রসঙ্গে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের এটাও একটা আশ্চর্য ক্ষমতা, উনি তো গান লিখবেন, সেটা স্বাভাবিক, ওনার ওই কবিতা লেখার যার ক্ষমতা রয়েছে সে গান লিখবে, কিন্তু একটা লোক গানই সুর করছে ওরকম। এবং আমি যতদূর জানি উনি কিন্তু কোথাও সেইভাবে ট্রেন নয়, ক্লাসিক্যাল যদু ভট্টের কাছে এমনি কিছুদিন সামান্য ছোট তখন। এই যে রবীন্দ্রনাথের সুর করা, আমি লিরিক্স বাদ দিচ্ছি, রবীন্দ্রনাথ কিভাবে এত গানের সুর করলেন? এটা পরবর্তীকালে অনেক হয়তো সরলা দেবী চৌধুরীর ভাগ্নি বিদেশ বা বাইরের সুর শুনিয়েছেন, বা কর্ণাটকী গান শুনেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রবীন্দ্রনাথ যে এত সুর সত্যিই কোথা থেকে পেলেন এবং দিলেন, এটা খুব আশ্চর্য, এবং এটা নিয়ে একটু গবেষণার বিষয়। আমি জানি না এখনও এই বিষয়ে কী হচ্ছে। অদ্ভুত একটা গ্রহণযোগ্যতা ছিল তো,
এবং নিজের মজা আমরা জানি, যে গানে সুর করে আবার ভুলে যেতেন মাঝে মাঝে। স্বরলিপি করতে হ্যাঁ, না ওটা আকার মাত্রিক স্বরলিপি প্রথম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরই করেছিলেন। জ্যোতি দাদার তো অবদান অসম্ভব। এখন কাদম্বরী দেবীকে নিয়ে যে আলোচনা হয়, জ্যোতি দাদা ডিজার্ভ ইট, জ্যোতি দাদা ডিজার্ভ ইট। আমি জ্যোতি দাদাকে নিয়ে একটু লেখার চেষ্টা করছি এর জন্য, কারণ জ্যোতি দাদাকে না অনেকটা বঞ্চিত করে রাখা হয়েছে। রবীন্দ্রনাথ নিজে স্বীকার করেছেন যে আমি রবীন্দ্রনাথ যে আমি হয়েছি, জীবনস্মৃতিতে আছে, জ্যোতি দাদা না হলে, জ্যোতি দাদা হচ্ছে 12 বছরের বড়, তাকে নিজের নাটকে বলছে রবি তুই গান লেখ, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জলুগ জলুগ চিতার আগুন জুড়াবে এখনি প্রাণের জ্বালা, জলুগ জলুগ চিতার আগুন জুড়াবে এখনি প্রাণের জ্বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। ছোট বাচ্চা প্রায় কিশোর রবীন্দ্রনাথকে নিজের নাটকে গান লেখাচ্ছেন। যেই কিছু সময় হচ্ছে সেখানে রবি আয় এখানে বস কর। জ্যোতিরিন্দ্রনাথের দ্বারা রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি প্রভাবিত। জ্যোতিরিন্দ্রনাথ না হলে রবীন্দ্রনাথের বিলম্বিত হতো। রবীন্দ্রনাথ বোধহয় রবীন্দ্রনাথকে পুষ্টও করেছেন অসম্ভব সব রকমে। জ্যোতি দাদা, নতুন দাদা রবীন্দ্রনাথের কাছে অসামান্য, যে কোনো কারণেই হোক। এখন কাদম্বরী দেবীকে নিয়ে যতটা আলোচনা হয়, জ্যোতিরিন্দ্রনাথকে নিয়ে তা হয় না। জ্যোতিরিন্দ্রনাথ সম্পর্কে আমার একটা ব্যক্তিগত স্মৃতির কথা বলি, সেটা হচ্ছে আমি এই দুর্গাপুজোর পরে গত বছর রাঁচিতে বেড়াতে গেছিলাম, এবং সেখানে রাঁচিতে টেগর হিল বলে একটা আছে, এবং সেই পাহাড়ের মাথায় উনি একা থাকতেন, এবং আমি শুনেছি ওখানে বসে বসে উনি উপনিষদ অনুবাদ করেছিলেন, এবং উনি প্রায় একটা স্ত্রীর মৃত্যুর কয়েক বছরের মধ্যে একটা কাইন্ড অফ সেলফ ইম্পোজ এক্সাইলে চলে যান। এবং ওখানে একটি মাত্র ছবি ছিল সেই ওইখানে, সেটা কাদম্বরী দেবীর ছবি, জ্যোতিরিন্দ্রনাথের নিজের আঁকা একমাত্র ছবি ওখানে ছিল। এবং তখন ওরও তখন 40-এর কম বয়স, ওকে যখন বিয়ে বলা হয়েছে বিয়ে করেনি, সন্তান নেই, বলছে তাহাকে তো আজও ভুলিতে পারি নাই। স্ত্রীকে অত্যন্তই ভালোবাসতেন, এবং কাদম্বরী দেবীও নিশ্চয়ই তাই। কিন্তু এই যে রবীন্দ্রনাথ আর কাদম্বরী দেবীকে নিয়ে রবীন্দ্রনাথের অনুপ্রেরণা হতেই পারে। রবীন্দ্রনাথের 7 বছর বয়স, 9 বছরে বৌদি এসেছে, ছোট শিশু বন্ধুত্ব, এই বন্ধুত্বটা 17 বছর স্থায়ী ছিল। এবং কাদম্বরী মারা যাবার কোথাও একটা কলুষিত করার চেষ্টা, এবং একটা অন্য অ্যাঙ্গেলে আমি কালকে মানে কি বলবো। এবং দেখো তারও পরে রবীন্দ্রনাথ 56 বছর বেঁচেছিলেন। বৌঠানকে বলেননি তো 56 বছর মনে রাখা কি খুব চারটিখানি কথা। বুদ্ধদেব বসুদের একজন খুব প্রিয় বন্ধু ছিলেন, তার নামটা ভুলে গেছি, তার স্ত্রী অসামান্য সুন্দরী ছিলেন, এবং তিনি বলতেন আমি কখনো তোমায় ভুলবো না। কিন্তু স্ত্রী মারা যাবার পর কমাসের মধ্যে তিনি বিয়ে করেছিলেন। বুদ্ধদেব বসুর বিখ্যাত কবিতা কোনো মৃতার প্রতি, ভুলিব না এত বড় স্পর্ধিত শপথে, জীবন করে না ক্ষমা তাই মিথ্যা অঙ্গীকার থাক, হে নারী তোমার মুখশ্রী মিলাক। সেখানে রবীন্দ্রনাথ বৌঠানকে 56 বছর বাদে মনে রেখেছেন। এটাকে অন্যভাবে দেখার চেষ্টা করার কোনো মানে হয় না। 56 বছর বাদে আপনি বলছেন মনে রেখেছেন, তার নিদর্শন আমরা পাই কিভাবে? হ্যাঁ, তার ধরো বলাকার 56 বছর হলো, বলাকা যখন লিখছেন, এটা তো এ নিয়ে খুব বিতর্কিত তো, যে তুমি কি কেবলই ছবি কাকে নিয়ে লেখা। রবীন্দ্রনাথ নিজে পরে স্বীকার করেছেন বৌঠানের ছবি। হ্যাঁ, এটা কৃষ্ণ কৃপালিনী বলেছেন, জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণ কৃপালিনী নিজে। হ্যাঁ, রবীন্দ্রনাথকে, হ্যাঁ কাকে নিয়ে, এটা কি একে নিয়ে লেখা আপনার স্ত্রীকে নিয়ে? বলেন না, ওটা বৌঠানের ছবি দেখেছিলাম। সত্যপ্রসাদ এই কথাও সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, ওর দিদি সৌদামিনীর ছেলে যে ছোটোবেলা থেকে সত্যর বন্ধু, তার বাড়িতে খুব পুরনো কি ঘাঁটতে ঘাঁটতে ছবিটা বেরিয়েছিল। তার মানে এই নয় যে রবীন্দ্রনাথ স্ত্রীকে ভুলেছিলেন। আমার এই বইটার উত্তর, আমার দীর্ঘদিনের গবেষণার ফল, ছুটিকে তোমার রবি। আমি পড়তে বলবো, আমি সবাইকে বলেছি এটা পড়তে। এর আগে আমার কবিপ্রিয়া মৃণালিনী আমি লিখেছি, এটাতে আমি দেখিয়েছি আর 36টা চিঠি, প্রত্যেকটা ব্যাখ্যা করে কীভাবে রবীন্দ্রনাথ গেছেন। ছোট বউ লিখছেন, ছোট গিন্নি লিখছেন, তলায় সই করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার শেষের দিকে একটা চিঠি আমি পড়েছিলাম কোথাও, সেখানে উনি লিখছেন যে এই বাংলাদেশে থাকার সময় কোনো একজন জ্যোতিষীর হাত দেখে বলেছে আয়ু কম আছে। হ্যাঁ, সেটা খুব মজা করে লিখেছে। চিঠিগুলো আমি তোমার প্রত্যেকটা চিঠি পরে বাড়িতে গিয়ে পড়ে দেখো, তারপর চেঞ্জ করছেন। ছোট বউ ভাই, ছোট বউ, ছোট গিন্নি ছুটকি, তারপর শেষ দিকে ছুটি। প্রথমে সই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, শেষের দিকে সমস্ত চিঠিতে তোমার রবি। এবং শুধু তোমার রবি নয়, আমাদের সম্পাদকরা খুব তো কাটাকুটি করতে ভালোবাসেন, বিদেশি নয়, যেখানে যেখানে বিশেষ বিশেষ কথা সেগুলো কাটা আছে। আমি খুব মজা করে লিখেছিলাম, তুমি আমার অনেক ছোটো তবু বলি, বোধহয় সম্পাদক কাটবার সময় বুঝতে পারেননি
যে চুম্বন শব্দের একটা ডাক নাম আছে। রবীন্দ্রনাথ শেষের দিকে প্রায় প্রত্যেকটা চিঠিতে লিখেছেন তুমি আমার হামি নিও, আর কখনো কাউকে কথা লেখেননি চিঠিতে। আজ তাড়াতাড়ি তার সময় নেই, তুমি আমার হামি নিও, তোমাকে হামি দিয়ে শেষ করছি, ইতি তোমার রবি। রবীন্দ্রনাথ কি এখানে মিথ্যে বলেছেন? রবীন্দ্রনাথের গানের কথা আমরা সত্যি বলে মনে করব, বৌঠানকে নিয়ে লিখেছেন সেটা সত্যি। আর স্ত্রীকে যখন কথা লিখছেন এবং তারপর একটা 16 নম্বর চিঠিতে লিখছেন, আজকাল আমার এটা মনে হয় যে আমরা দুজন পরস্পরের সঙ্গী হয়ে চিরজীবন থাকবো, এমনকি আমাদের ছেলেমেয়েরাও যদি আমাদের আদর্শ থেকে দূরে চলে যায়, তুমি আমার এক হয়ে সারা জীবন অতিবাহিত করবে, ইতি তোমার রবি। এই কথাটা অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। রবীন্দ্রনাথ স্ত্রীর কাছে কেন অবিশ্বাসের এই কথাটা লিখবেন? এবং তুমি আমার চুম্বন নিও আর হামি নিও, ইতি তোমার রবি। আজকে তোমার বাড়িতে নেই বলে মন খারাপ হচ্ছে, রাত্রিবেলা মনটা তোমার কাছে চলে গিয়েছিল। এই চিঠিগুলো এই চিঠি কেউ পড়ে না এখন। চিঠি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাদম্বরী সুইসাইড নোট, যেটা সম্পূর্ণ বানানো কথা, সেইটা লোকে পড়ে খুব মুগ্ধ হচ্ছে, কিন্তু এটা পড়তে চাইছে না। এটা পড়লে আমি দেখবো প্রত্যেক রবীন্দ্রনাথ চিঠিতে মিথ্যে কথা বলবেন? কখনো বলবেন এ কথা? স্ত্রীকে লেখা এই চিঠিগুলোর মধ্যে তার যে সংযম অসামান্য, এবং সংযমটা বুঝতে হবে। প্যারিস থেকে পিকচার পোস্টকার্ড পাঠাচ্ছেন, খোলা তো, মিসেস আর্টেগো, সেখানে লিখছেন তোমরা ভালো থেকো, বাচ্চাদের আমার হামি, একবারও লেখেননি তোমাকে, খামের ভেতর প্রত্যেকটা চিঠিতে লিখছেন। কি অসাধারণ সংযম রবীন্দ্রনাথের, এতে বোঝা যায়। এইটা কেন আমরা এড়িয়ে যাব? আচ্ছা, একটা জিনিস, যেহেতু আপনি কাদম্বরী প্রসঙ্গ এবং এই যে কাদম্বরী দেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন বই, রবীন্দ্রনাথ এবং তার বৌঠানকে নিয়ে একটা তো এটা গসিপ ইন্ডাস্ট্রি আমি বলবো চালু হয়েছে, এবং এই হচ্ছে সেই গসিপ ইন্ডাস্ট্রির অঙ্গ। মানে আমি এমন অনেক বহু মানুষকে দেখেছি, আমার প্রজন্মেরই দেখেছি, আমার কলেজের সতীর্থ, যারা রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জানে না, শুধু জানে যে বৌদির সাথে ছিল কিছু একটা এরকম একটা ব্যাপার। রবীন্দ্রনাথকে নিয়ে যে আমি বলছি, এই যে গসিপের সূত্রপাত, এটা কি রবীন্দ্রনাথের জীবদ্দশায় হচ্ছে নাকি না তারপরে হচ্ছে? মানে এটা ইতিহাসটা কি, মানে এটা শুরু হচ্ছে কিভাবে? এই যে রবীন্দ্রনাথকে তার বৌদির সাথে লিঙ্ক করে একটা ব্যক্তিগত জীবনকে একটা যাই বলুন একটা সম্পর্কে বিকৃত করে দেখা বা কিছু একটা ইয়ে করা, এইটার ইতিহাসটা এটা রঞ্জন বন্দ্যোপাধ্যায় করেনি, তার আগে কিন্তু এটা ছিল। আমি বলছি সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম। সুনীল গঙ্গোপাধ্যায় এটা তো আমি বলছি অনেক পরে করেছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে কি রবীন্দ্রনাথের জীবদ্দশাকে এই নিয়ে কানাঘুষা। আমি সুধীন্দ্রনাথ দত্তের কোন একটা লেখাতে এরকম একটা আভাস পেয়েছিলাম মনে হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের জীবিতকালে জোড়াসাঁকো বাড়িতে এটা হয়েছিল বলে এরকম কোনো কথা নেই। বরং ওদের আত্মীয় স্বজনরা, ভাইপো ভাইঝি, তারা তো লিখছে যে রবীন্দ্রনাথ লিখছে রবিকার আর বিয়ে হয় না, এবং বিয়ে স্থির করতে যশোরে গেলেন কারা? জ্ঞানদানন্দিনী কাদম্বরী দেবী, এবং উৎসাহ ছিল কাদম্বরী দেবীর বেশি বলা হচ্ছে। তাহলে উৎসাহ, এবং এটা তো আমি কখনোই মানতে পারবো না কাদম্বরী দেবীর আত্মহত্যার সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ের কোনো সম্পর্ক নেই। কাদম্বরী দেবীর 26 বছর বয়স, রবীন্দ্রনাথের স্ত্রী 10.5 বছর। 10.5 বছরের যে গ্রাম্য বালিকার জন্য কাদম্বরী দেবী আত্মহত্যা করেছেন, এটা মনে করার কোনো কারণ নেই। কাদম্বরী দেবী এর আগেও 2বার আত্মহত্যা করার চেষ্টা করেছেন। সন্ধ্যার সঙ্গীতে তারকার আত্মহত্যা বলে কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন সে কথা, অনেক কারণে। তারকার আত্মহত্যা রবীন্দ্রনাথের লেখা সন্ধ্যার সঙ্গীতে আছে। উনি আত্মহত্যা করার আগেও চেষ্টা করেছেন নানা কারণে। ওর মধ্যে উনি এখানে সিজোফ্রেনিক ছিলেন, সিজোফ্রেনিয়া এটা সবাই স্বীকার করছে, এবং উনি বন্ধা ছিলেন বলে খানিকটা বাড়িতে অবহেলিতাও ছিলেন। মানে উর্মিলা মারা গেল, হ্যাঁ উর্মিলা, এবং এই কারণ সবগুলোই হয়তো ছিল। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমি বলছি না কোনো রকম ইঙ্গিত না করে, উনি যে নন্দনকানন সৃষ্টি করেছিলেন সেখানে কে যেতেন? রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী, অতুল প্রসাদ, সমস্ত ছেলেরা, পুরুষরা, প্র্যাকটিক্যালি কোনো মেয়েরা যেতেন না, কাদম্বরী দেবী একমাত্র। রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন ওর মার কথা, মৃণালী দেবীর কথা, যে আমাদের বাড়িতে ছাদের উপরে একটা বাগান ছিল। মার আমলে সেটা নন্দনকানন নয়, কারণ মার অন্য অনেক কাজ ছিল। মা সবাই সংসারকে দেখতেন এবং সেখানে ছোট ছেলে মেয়েদের জন্য আসন বসতো, তাদের জন্য খাবার তৈরি করতেন। রথীন্দ্রনাথ ঠাকুর মার সম্পর্কে অসামান্য কথা লিখেছেন, যে মাই আসলে আমাদের বাড়ির গৃহিণী ছিলেন, এবং তিনি সেই আসরে সবাইকে খাওয়াতেন, ভোজনে ভালোবাসতেন সবাইকে, সবাইকার কাছের মানুষ ছিলেন। তার সে সময় ছিল না যে তিনি গান গিয়ে সাহিত্য আলোচনা করবেন। জিনিস আমি জিজ্ঞাসা করি, যেহেতু আমি এই প্রজন্মের এবং আমাদের এটা আছেই, সবাই বলছে, সবাই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার লেখাতে আছে সবটাই। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই প্রজন্মে আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথকে এবং কাদম্বরীকে নিয়ে কলুষিত করা, আপনারা যখন ছাত্র
ছাত্রী ছিলে, আপনি যখন আপনার ছাত্রী অবস্থায় মানে 60-এর দশকের গোড়ায় বলুন, সেই সময় কি এই ব্যাপারটা এটা ছিল? প্রথম হলো 60-এর দশকে চারুলতা জিএম লাইব্রেরি থেকে যখন বেরোচ্ছে জগদীশ ভট্টাচার্যের কবি মানসী, আমি এটাতে প্রথম আসতাম, কবি মানসী প্রথম। জগদীশ বাবুর সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল। জগদীশ বাবুর ছেলেরা মেয়েরা ওর স্ত্রী খুব ভালোবাসতেন, আমাদের বাড়িতে এসেছেন পর্যন্ত। জগদীশ বাবু তখন ডিএম লাইব্রেরি থেকে বেরোচ্ছে কবি মানসী, সেইটাই প্রথম। রবীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবীকে নিয়ে এই যে কবি মানসী, এটাই প্রথম। দুটো খণ্ড রয়েছে, দুটো আমার কাছে আছে। জগদীশ বাবুর ছাত্র তপব্রত ঘোষ, তপব্রতর বই যেটা পরে বেরিয়েছে, কবি মানসী ও সাম্প্রতিক বিতর্ক, বইটা আমার কাছে আছে। প্রথম দিন 500 কপি বিক্রি হয়েছে। রঞ্জন বন্দ্যোপাধ্যায় তো অনেক পরে লিখেছেন, কিন্তু জগদীশ ভট্টাচার্যের বইটার তো একটা একাডেমিক মান্যতা রয়েছে বিরাট। আপনি সেটাকে কিভাবে দেখেন, মানে জগদীশ ভট্টাচার্যের কবি? আমার মনে হয়েছে জগদীশবাবু হ্যাঁ খুব ভালোই হয়তো আবিষ্কার করেছেন, কিছুটা রবীন্দ্রনাথের মনোগহনে প্রবেশ করেছেন, সেই অধিকার তিনি পেলেন কোত্থেকে বা কেন ভাবলেন জানি না। কিন্তু এর মানে এই নয় যে জগদীশবাবু আর সকলকে অস্বীকার করেছেন। জগদীশবাবু মৃণালিনী দেবীকে নিয়েও চমৎকার কথা লিখেছেন, ভিক্টোরিয়া অকম্পনিকে নিয়েও লিখেছেন খুব ভালো, একে নিয়েও লিখেছেন আমাদের আন্না তরখারকে নিয়ে, প্রত্যেকের সম্পর্কে। হ্যাঁ, উনি বলতে, আমার মনে হয়েছে জগদীশ ভট্টাচার্য কিছু কিছু, যেমন দুটো গানের কথা আছে ওখানে, এই মুহূর্তে বলতে পারছি না, উনি বলেছিলেন যে বৌঠানের মারা যাওয়ার পরে নয়, এটা একদম প্রমাণিত, পরে বেরিয়েছে প্রমাণ ঠাকুরবাড়ির মেয়েরাই, যে খুব সম্ভবত ভাইঝি অভিজ্ঞান মৃত্যুর পর এটা লেখার হবে, একেবারে প্রমাণিত। এরকম কিছু কিছু অতিরেক আছে, এবং জগদীশবাবুই কিন্তু প্রথম এটা আবিষ্কার মানে করলেন, সর্বসমক্ষে এলো যে সবাইকার সামনে, যে রবীন্দ্রনাথের মানুষই হচ্ছেন আসলে বৌঠান, এবং সব কিছুই তার। এটা উনি পেলেন কিভাবে? আমি সেটা খুব অবাক, আমি তখন তো আমার এতটা বয়স হয়নি, তাই বলে আমি ভাবিনি। তাহলে জগদীশবাবুকে প্রশ্ন করতাম, আমি ওর বাড়িতেও গেছি, ওর স্ত্রী খুব আমাদের বাড়িতে আসতেন, সেটাও আমি জানি আর কি সমস্ত। কিন্তু এইটা আমি কেন করিনি তখন, এখন হলে হয়তো করতাম। কেন, কোথা থেকে উনি আবিষ্কার করলেন জানি না। অনেক তথ্য দিয়েছেন, অনেকটাই দিয়েছেন, অনেকগুলো হয়তো, কিন্তু সবটা নয়। এখনও বেরোচ্ছে তো বললাম, দুটো তিনটে অতি সম্প্রতি দেখবে দুটো গানের কথাতে আছে, এসেছিলে তবু আসো না, এই দুজন বোধহয় ইন্টারভিউ দিচ্ছেন, আমি দেখলাম দুজন ঠাকুরবাড়ির দুজন মহিলা, একেবারে সাল তারিখ দিয়ে, যেটা একদম একেবারেই বৌঠানকে নিয়ে লেখা নয়। আরও দুটো গান এরকম অভিজ্ঞাকে নিয়ে লেখা, যেরকম এটা পেয়েছি। কারণ এইটা একটা লেখা পড়ছিলাম তপব্রত ঘোষের, ফেসবুকে উনি লিখেছিলেন, সেখানে উনি ওই গানটার ব্যাখ্যা করছেন, আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তাকে জানতো, ছিল না ভয় ছিল না। তপব্রত তো জগদীশবাবুর একদম প্রাণের প্রিয়। ওটা উনি বলছেন যে কাদম্বরীকে নিয়ে লেখে। এখন আমার যেটা অভিযোগ সেটা হচ্ছে এইভাবে পয়েন্ট আউট করা কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি যখন শ্রোতা হিসেবে শুনছি, আমি অন্য কোনো কিছু ভাবতে পারি তো নিশ্চয়ই। আর রবীন্দ্রনাথ কি ভেবে লিখেছে সেটা কে জানে, কেউ জানে, আঙুল দিয়ে দেখিয়ে দেবে কখন হয় নাকি। ও তপব্রত এই ব্যাপারে খানিকটা, ও জগদীশবাবুর ছাত্র তো, ওই ব্যাপারটাকেই ধরে রেখেছে সম্পূর্ণ একদম। তবু মনে রেখো ইত্যাদি, এইসব গানেরও ব্যাখ্যা এরকম, সমস্ত গানের ব্যাখ্যা। কিন্তু যখন শান্তিদেব ঘোষ বলছেন কিংবা ক্ষিতিমোহন সেন লিখছেন, ওরা যখন কতগুলো মৃণালিনী দেবী মারা যাওয়ার পর যে গানগুলো, সেগুলোকে এখন অন্যভাবে চালানো যায় না, রবীন্দ্রনাথের নিজের লেখার মধ্যে রয়েছে, সবগুলো এইভাবে ধরার তো কোনো মানে হয় না, এটা ঘুরিয়ে দেওয়ারও তো কোনো মানে হয় না। না কোনো মানে, তুমি যেমন ভাবে দেখতে পারো, আমার এটা ঠিক মনে। শিল্পের মানে তো যে গ্রাহক, নিশ্চয়ই নিষ্ঠার কাজ, অবশ্যই আমি যেরকম ভাববো সেরকম, এটা আমার মনে হয় অবিচার করা এটা। এবং আমার এটাও মনে হচ্ছে যে জ্যোতিরিন্দ্রনাথের ওপর অবিচার, রবীন্দ্রনাথের ওপর অবিচার, মৃণালিনী দেবীর অবিচার, এবং কাদম্বরী দেবীর ওপর অবিচার খানিকটা অর্থে। আচ্ছা, কাদম্বরী প্রসঙ্গে আমি একটা শেষ বলি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের তো নিজের একটা উপন্যাস রয়েছে, যেটা খানিকটা কন্ট্রোভার্সিয়াল ইন দ্য সেন্স যে অনেকে ওর ব্যক্তি জীবনের আলোয় ওটাকে দেখার চেষ্টা করে, নষ্টনীড়, যেটা নিয়ে সত্যজিৎ বাবু অসামান্য একটা ছবি করলেন, চারুলতা। তো এইটা সম্পর্কে এটা কি আত্মজৈবনিক বলে আপনার মনে হয়? নষ্টনীড় আজকাল এত ব্যাখ্যাকার হচ্ছে, অমিত্র সুদন, অমিত্র আমার হচ্ছে 2 বছরের জুনিয়র, অমিত্র বিজনবাবুর ছেলে, অমিত্র দিদি আমার সঙ্গে পড়তো সুদক্ষিণা। তো অমিত্র এটার কি ব্যাখ্যা করেছে তুমি কি জানো? না, জানি না। অমিত্রর ব্যাখ্যা রবীন্দ্র ভাবনা বলে টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে বেরোয়, অমিত্র লিখেছিল, তাকে গুণমায়না করলেন। অমিত্রর বক্তব্য হচ্ছে, ভূপতি হচ্ছেন রবীন্দ্রনাথ, চারুলতা হচ্ছেন মৃণালিনী, এবং অমল হচ্ছে বলেন্দ্রনাথ। সত্যি কথা বলতে কি, মৃণালিনী দেবীকে এই ভাবনাটা এর আগে কেউ ভাবতে পারেনি। মৃণালিনী দেবীর মধ্যে যেটা অসামান্য করুণা এবং মাতৃত্ব, রবীন্দ্রনাথ নিজে বলেছেন সে কথা, থেকে হঠাৎ মৃণালিনী, এতদিন আমাদের বোঝানো হয়েছিল যে ভূপতি হচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথ অমল,
আর চারু হচ্ছেন মেয়ে, কাদম্বরী দেবী। হঠাৎ ও তাকে ধ্বংস করে, ওর বক্তব্য হচ্ছে না, বলেন্দ্রনাথ ভীষণ ভালোবাসতেন তো কাকিমাকে, বলেন্দ্রনাথ হচ্ছেন অমল আর চারুলতা হচ্ছেন মৃণালিনী দেবী, একেবারে না। কাজে তার মানে আমাদের যার যা কিছু মনে হচ্ছে তাই আমরা লিখতে পারি। যদি রবীন্দ্রনাথ হয়েও থাকেন, যদি নরসিংহের অমল হয়েও থাকেন, তাহলেও আমার মনে হয় না সেটাও খানিকটা সকপল কল্পিত। আমি আরেকটা বলছি, আগেকার দিনে যখন খুব ফ্রি মিক্সিং ছিল না, বহু বড় বাড়িতে দেবর এবং ভাতৃবধূর মধ্যে একটা সম্পর্ক থাকতো, সেই সম্পর্কের মধ্যে একটা মাধুর্যও থাকতো, হয়তো তার মধ্যে গোপন কোনো কামনা থাকতেও পারে, দেবর নামের মধ্যেই তাই রয়েছে, হ্যাঁ। কিন্তু এই সম্পর্কটা সত্যি খুব ভালো সম্পর্ক। আমার মনে আছে আমার যখন বিয়ে ঠিক হল, আমাদের ফিলসফির হেরোদি ডিপার্টমেন্ট উষাদি আমায় বলেছিলেন, মীনাক্ষী তোমার স্বামী একমাত্র ছেলে, তুমি একটা জিনিস ভীষণ মিস করবে, তুমি কারোর বৌদি হতে পারলে না, দেওর আর বৌদির সম্পর্কটা কত ভালো তুমি জানো না এটা, হ্যাঁ। আর রবীন্দ্রনাথ নিজে অবলা বসুকে চিঠি লিখছেন, শোনবার মতো অবলা বসুকে লিখছেন যে আপনি আমাকে, আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি আমাকে শ্রদ্ধা জানাবেন না। আমার একজন বৌদি ছিলেন ছোটোবেলায়, তিনি আমাকে খুব ভালোবাসতেন, তিনি সমস্ত বাঙালি মেয়ের সঙ্গে আমার মনের তার বেঁধে দিয়ে গেছেন, কিন্তু এখন আমি সবাইকে শ্রদ্ধা পেয়ে পেয়ে ভীষণ অতৃপ্ত হয়ে রয়েছি। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে স্নেহ দিন, আমি আমার বৌদির কাছে যে স্নেহ পেয়েছি আমি সেই স্নেহের জায়গাটা ফিরে পেতে চাই। রবীন্দ্রনাথ একথা লিখছেন, এবং রবীন্দ্রনাথ একথা শেষের দিকে বলেছেন ঠাকুরবাড়ির সবাইকে, যে আজকাল যে মামলা মোকদ্দমায় তো জেরবার ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। রবীন্দ্রনাথ বলেছেন আজকাল যে মামলা মোকদ্দমা হচ্ছে, তোমরা তো বলো বৌঠানকে নিয়ে আমি অনেক কবিতা লিখেছি, আমার তো মনে হয় বৌঠান বেঁচে থাকলে এখন তার সঙ্গে আমার মামলা হতো। রবীন্দ্রনাথ কথা বলছেন। এটা কেন বলছেন মামলা মোকদ্দমা? মামলা মোকদ্দমা তো জোড়াসাঁকো বাড়িতে ভর্তি ছিল, মামলা মোকদ্দমা প্রচুর একেবারে, এমনকি রবীন্দ্রনাথের শরিকি মামলা, হ্যাঁ শরিকি মামলা নানা রকম। এই রবীন্দ্রনাথ কোথায়, রবীন্দ্রনাথ তো পেলেন, রবীন্দ্রনাথ শিলাই রহকে খুব পে করত, হ্যাঁ 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 সে তো হ্যাঁ তাও হ্যাঁ 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 মহর্ষি কতগুলো তো অন্যায় করেছে, মহর্ষি কতগুলো ভুল অন্যায় করেছিলেন, তখন রবীন্দ্রনাথ বাবাকে খুব শ্রদ্ধা করতেন, মেনেও নিয়েছিলেন কিনা না। রবীন্দ্রনাথের দুই মেয়ের মধ্যেই সম্পর্ক খারাপ, রবীন্দ্রনাথকে ক্ষমা চেয়ে চিঠি লিখতে হয়েছিল, এবং পরে শরিকি মামলা রবীন্দ্রনাথ পেয়েছেন প্রতিশর, আসলে রবীন্দ্রনাথ শিলাই রহের লোক কিন্তু ভাগে পেয়েছেন প্রতিশর, এইসব অনেক ছোটোখাটো। সেখানে রবীন্দ্রনাথ বলছেন হেসে ঠাট্টা করে, এখন তো মনে হয় বৌঠান বেঁচে থাকলে তার সঙ্গে আমার মামলা হতো। তো কতটা নির্লিপ্তভাবে কথাটা বলছেন, তার মানেই নয় তিনি বৌঠানকে খুবই ভালোবাসতেন, তাতে কোনো সন্দেহ নেই, বারবার ব্যবহার করছেন সেই কথাটা। এবং বৌঠান নিশ্চয়ই সেই স্নেহ, সেই শ্রদ্ধা, তার মধ্যে যদি প্রেমও থেকে থাকে, তাকে আমি খুব দোষের বলে মনে করব না। কারণ জ্যোতিরিন্দ্রনাথকে অপমান করার ক্ষমতা, যেটা আমার ওই রাঁচিতে বললাম, যেটা গেছিলাম, যেটা ইন্টারেস্টিং, রবীন্দ্রনাথ কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের সাথে কোনো সম্পর্ক রাখেননি শেষ 15-20 বছর, একবার জানোনি রবীন্দ্রনাথ? হ্যাঁ জাননি, কিন্তু বলা হচ্ছে যে যখন নোবেল পেলেন জ্যোতিরিন্দ্রনাথ তখন যোগাযোগ করেছিলেন, এবং এক জায়গায় সেদিন আমি পড়লাম, সঠিক পুরোটা জানি না, যে সম্ভবত গিয়েও ছিলেন, আমি সেটা সঠিক না জেনে তো বলতে পারি না। এখন অনেকেই বিশেষত ফেসবুক হয়ে যে কী কেলেঙ্কারিতে বলবা না, যার যা খুশি তাই লিখছে, মিথ্যে সত্যি তার কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু এর মানে এই নয় যে রবীন্দ্রনাথ জ্যোতিদাদাকেই বৌঠানের মৃত্যুর জন্য দায়ী করতেন, একথা রবীন্দ্রনাথ এই মনে করার লোক নন। জ্যোতিরিন্দ্রনাথের মনে হতে পারে সেদিন ফিরতে পারেননি বা কি ইত্যাদি 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 ইত্যাদি, কিন্তু স্ত্রীকেও তিনি ভালোবাসতেন, খুবই খুবই স্বাধীনতা দিয়েছেন, এবং তার মনে যে কিছুমাত্র সন্দেহ জাগেনি, যেখানে যেতেন, সে মোরান সাহেবের বাগানবাড়ি যান কি চন্দননগরে যান, প্রত্যেক সময় তো স্ত্রীর সঙ্গে রবিকে সঙ্গে নিয়ে যেতেন, প্রত্যেকটা সময়। যেখানে রবীন্দ্রনাথ আর কাদম্বরী দেবীর যে সম্পর্কের গভীরতা বেড়েছে, সেই সুন্দর প্রকাশ অমুক তমুক হ্যান ত্যান সব জায়গায় তো জ্যোতিরিন্দ্রনাথ নিয়ে গেছেন। তাকে আমাদের ভুল বুঝে অসম্মান করার কোনো মানে কিন্তু সত্যি নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নেই
হতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা।